তাই পারি না দিতে। মেয়ের মুখের দিক তাকে অন্তত পক্ষে করেন। আমি 2-3 মাস পরই বন্ধ করে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ও দেশের প্রবাসী ভাই ও বোনেরা সবাইরা কেমন আছেন, ভালো আছেন নাকি? আমি আজকে আপনাদের সাথে আমার জীবনের কিছু কথা শেয়ার করতে আজকে আমি আসছি এখানে। আমার নাম সাথী আক্তার। আমি এখানে আসছি কিছু কথা শেয়ারের জন্য, আমার জীবন কাহিনী বলার জন্য। আমার আজ থেকে 8 বছর আগে বিয়ে হয়েছে একটা ছেলের সাথে সম্পর্ক করে। আমি বিয়ে হওয়ার পরে দিয়ে প্রথম বছরই একটা মেয়ে হয়েছে। মেয়েটা হওয়ার পরে সে একটা হোটেলে কাজ করতো, আমি দেখেই বিয়ে করছি। কিন্তু মেয়েটা হওয়ার পরে ডাক্তার বলে যে এক নর্মাল বাচ্চা, তার মানে সবাই বলে প্রতিবন্ধী। আমি তো মা, আমার মুখটা প্রতিবন্ধী আসে না। এই মেয়েটার পিছে অনেক টাকা যাইতেছিল আমার, ওর বাবার কামাই দিয়ে হইতেছিল না, ইনকাম দিয়ে। চিন্তা ভাবনা করলাম যে এরকম টাকা দিয়ে তো চলা যাবে না বাংলাদেশে, মেয়ের অনেক খরচ লাগে। এরপরে আমি অনেক দিন করে তাহলে আমি প্রবাসে পাঠাইছি। পাঠানোর পরে তো আমার মেয়েটার কোনো খোঁজ খবর কিছু নেয় না। বিদেশ প্রবাসে যাওয়ার পরে 2-3 মাস খোঁজ খবর নিছে, তারপরে তার মা বোনের কথা শুনে কোনো খোঁজ খবর নিতেছে না। বর্তমানে টোটালে বন্ধ, কোনো খোঁজ খবর নেয় না, কোনো টাকা পয়সা দেয় না, কোনো কথা বলে না। এখন বলে মেয়েই অস্বীকার করে যে মেয়েই আমার না, এই মেয়ে আমার হইতে পারে না। এই মেয়ের পিছনে আমার অনেক টাকা যায়, অনেক কিছু যায়। আমার মনে করেন 5টা বছর ধরে আজকে মেয়েটার চিকিৎসা করাতে আমার আব্বুর কিছু ছিল সম্পত্তি, সেটা বিক্রি করে আমি মনে করেন কি মেয়ের পিছিয়ে 8 লাখ টাকা গেছে এই পর্যন্ত আমার মেয়ের পিছিয়ে। পরে ওর দিনা করে পাঠাইছে, লাভের পর সুদের পর টাকাই নেই, এগুলো কিচ্ছু দেয়নি। তারা আমার মনে করেন কি যে অনেক অত্যাচার করে, তাদের জন্য আমি থাকা পারি না ঘর বাড়ি। আমি ঢাকা শহরে একটা বস্তি বাসায় ভাড়া থেকে বাচ্চাটারে নিয়ে, আমার আব্বু আছে হার্টের সমস্যার মানুষ, সে কোনো কিছু করা পারে না। এই মেয়েটা আমার হাত ছাড়া খায় না, প্রসাব পায়খানার কথাও কিছু বলতে পারে না, সব আমার করে দিতে। আমি থুয়ে যে কোনো কাজ করে খামু সেটাও পারি না আমি। ওই আমার আম্মা আছে, আমি কাজে গেলে একটু বাসায় কাজ করি, আমার আম্মার রাখা লাগে। আর আমি বাসায় থাকলে আমার আম্মা কাজে যায়, এই মেয়েটা আমার ছাড়া খায় না। হয়তো আপনারা বলতে পারেন তার দাদাদের কাছে দিয়ে আসেন। এখন আমি যে দিয়ে আসবো, সে যে জন্ম দিছে সেই অস্বীকার করে যে বাচ্চা আমার না, তো আমি তাদের কাছে কি মুখ নিয়ে দাঁড়াবো বলেন? আইনের সাহায্য আমি কিভাবে নেবো? আমি অনেক টাকার দিন হয়ে গেছে মেয়ের পেছে টাকা ভাঙতে। তারপরে দিয়ে মনে করেন আমার আব্বুর কিছু ছিল সেটাও ভয় করছি। আমার বলতে পারেন হয়তো আপনারা দেশের ভাই বোনেরা যে আপনার ভাই বোন নাই, হ্যাঁ আছে, আমার ভাই আছে একটা, তার বউ নিয়ে থাকে। আজকালকার যুগের খবর জানেনি তো, বোন আছে, বোনটাও আসয়। আমার বাপ মা এই আমার মেয়েটা এরকম দেখে আজকে মনে করেন কি যেন আমার থুয়া যায় না, আমার সাথে সাথে থাকে, আমার নিয়ে করে। আমার আব্বু ও খুব অসুস্থ, কোনো কিছু করতে পারে না। মনে করেন কি যেন আজকে 5টা বছর ধরে এরকম ভাবে আমি আজকে চলতেছি। আমার তো একটা সম্পর্ক করে আমাদের বিয়েটা হয়েছিল, হওয়ার পরে দিয়ে মেয়েটা হওয়ার পরে তারা আমি ভরসা দিয়ে পাঠাইছি। তার পরিবার আমাদের মেনে নিতে পারেনি, মেনে নেওয়ার কারণে তার বিদেশ যাওয়ার পরে দিয়ে সে মনে করেন কি তার বাপ মার কথা শুনে মেয়ে লোকের পাল্লায় পড়ছে, অন্য মেয়ে লোকের সাথে। সে এখন এই বাচ্চা, তার মানে তা ওর দাদা দাদি ওটা দেখতেই পারে না। প্রতিবন্ধী হয়েছে কিসের জন্য সবাই তো বলতে পারে, আমি মা, আমি তো বলতে পারি না। তাদের গোষ্ঠীর নাম কাম আছে, আমার নিচে আমি ফকিন্নির মেয়ে, এগুলো মনে করেন তারা মানতে পারে না, এগুলো মনে করেন অস্বীকার করে এই বাচ্চার কারণে। আমি 2-3 মাস পরই বন্ধ করে দিয়েছি। আমি অনেক মানুষের সাথে চেষ্টা করছে কথা বলার, কিন্তু আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিছে। সবাই বলে আমারে থুই আসো কি ফেলাই দাও। কুত্তা জন্ম দিয়ে মনে করেন তাই বাচ্চা সাথে, আমি তো মানুষ, সবাই তো ফেলাই দিতে পারে, আমি তো মা, আমি তো সাইডে কোথাও যাইতে পারতেছি না। এই যে বাচ্চার বাবা, আমার প্রবাসী ভাইদের কাছে একটাই আবেদন, ও মান রাষ্ট্রে থাকে, আমার এই বাচ্চার কোনো খোঁজ খবর নেয় না। যে বাচ্চার বাবার নাম সজীব হাওলাদার, ওর বাড়ি সৈরাতপুর, ওর গ্রাম পশ্চিম চরসন্ধি, জেলা সৈরাতপুর, থানা রুদ্রকর, এগুলো ওর বাড়ি, ওখানে থাকে, ওমান প্রবাসে থাকে। ওর প্রবাসী বাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই বাচ্চার মুখের দিক তাকায় ওরে যদি কোথাও দেখেন ওরে প্রবাস থেকে পাঠায় দেন। আর আমার প্রবাসী একটাই অনুরোধ, আমার একটু সাহায্য করেন আমার মায়ের মুখের দিক তাকাইয়া। আমার মেয়েটাকে নিয়ে আমি অনেক দুঃখে কষ্টে আছি। আমার মেয়েটাকে তুই আমি কোনো কাজ করে খাইতে পারি না, আর কোনো কিছুর জন্য আমি আসিনি। প্রশাসনের সহযোগিতাও চাই, আমি প্রবাসী ভাইদের কাছে আমি সহযোগিতা চাই যে আমার সবাই একটু সাহায্য সহযোগিতা আমার মেয়ের মুখের দিক তাকে অন্তত পক্ষে করেন। আইনগত সহযোগিতা যদি আমার ধারায় সম্ভব হয়, আমি যদি কোনদিন পারি আমি নেব। কারণ কি আমি ওরা অনেক কষ্ট করে বিদেশ পাঠাইছি, আমারও রুমান পাঠাইতে প্রায় 3 থেকে 3.5 লাখ টাকার মতো খরচ হয়েছিল। না, এ টাকাও দেয়নি, আমি লাভের পর সুদের পর টাকা এনে ওরা পাঠাইছিলাম। আমি বাধ্য হয়ে আজকে আমি এই ক্যামেরার সামনে আসছি। আমার মেয়েটা মাছ গোছ ছাড়া ভাত খেতে চায় না, ওরা আমি খাওয়াইতে পারি না। আমার মেয়েটাকে নিয়ে আমি অনেক কষ্টে আছি। আমার মেয়েটা ভালো খাইতে চাই, পিনতে চাই, পারি না দিতে। এই বাচ্চাটা আপনারা দেখলে আপনারা কেউ বেলায় দিতে পারবেন, আপনাদের কাছে
কাছে আমার একটাই অনুরোধ, আমার এই বাচ্চাটার মুখের দিকে তাকে আমার একটু সাহায্য করেন। এই আমার আম্মাটারে নিয়ে আমি মনে করেন কি থাকি, আমি থাকলে আমার আম্মা কাজে যায়, আমি অনেক অসহায়ের ভিতর পড়ে গেছি। আমার মেয়ের সে খোঁজ খবর নেয় না, একমাত্র ওর মা বাবার এখন শুনছে কথা। ওর মা বাবা আমার মেয়েকে কোনো দিন মেনে নেয় নাই, আর নিবও না। আর এই বাচ্চাটা হওয়ার পরের থেকে আরও রাগ যে এই প্রতিবন্ধী সন্তান আমাকে যাতে নাই। এই প্রতিবন্ধী সন্তান হলো কে, তোর বউ পাপি, তোর বউর পাপের পায় হয়েছে, এই কথা তার মা বাপ তাকে শুনয় বুঝয়। এখন সেই জন্য তার মা বাপের কি কথা শুনিয়ে সে টাকার মুখ কি দেখিয়ে সে বাধ্য, সে সে সন্তানের খবর নয় না, মেয়ের খোঁজ খবর নয় না। আর সে বলে সবসময় যে আমি জানি যে আমি যদি কোনো খোঁজ খবর না নিই তোকে এমন কোনো সামর্থ্য নাই যে আমারে কিছু করতে পারবি। সেই কথা সে সব সময়ের জন্য মনে হয় সে আসবে না, মানে সে যে কথাবার্তা কয়। পরশুদিন কি আমার বড় মেয়ের যে জামাই তারে দিয়ে পাঠাইছিলাম বয়স, তাকে বলে যে তোমার শালির নিয়ে আমার সংসার কোনো করার কোনো কি আশা নেই, তারা চাবে যে পথের কাটা যাতে সরিয়ে যায়, সেই জন্যই ফেলতে ফেলতেছি না। একা হাত দিয়ে খাতে পারে না, কানে শোনে না, কানতে পারে তো মেয়ে চলতে ফিরতে পারে না, সবাই ফেলাতে কয়, কিন্তু আমি নানি। ওই একবার এরম কইছিল ই অসুস্থ 4 লাখ টাকা লাগছিল, আইসোতে কাম হয়েছিল না, পিএসপিতে রাহা লাগছিল। আমি মানুষের সাহায্য উঠেই আমার নানারে বাঁচাই রাখছি, আল্লাহ বাঁচাইছে। আমি কিভাবে ফেলাই আসবো তার দাদা দাদির ধরে, আমি ফেলতে পারিনি। তাই আমি বাধ্য। বাহিরে আছে কত লোক, আমার ছেলের বয়সী, আমার বাপের বয়সী, আমার চাচাকে বয়সী, সবার কাছে আমার কি অনুরোধ যেন আমার নানারে সবাই একটু সহযোগিতা করে। আর একটা অনুরোধ যে ওই যে জামাই আমার সজীব, পরে যাতে বাহিরে না রাহে, সবাই যেন নান্নতে দাগ দিয়ে কলঙ্ক দিয়ে খেদায়। এই যে তার ছবি, নাম সজীব, এই যে আমার মেয়ের জামাই, এই যে আমার নাতির বাবা, ওই যে আমার নাতি, এইটুকি দাবি। আমি বাসায় বাসায় কাজ করে খাই, আমার একটু বাড়ি ছিল তাই খোয়াই ওই নাতির পিছনে সব ফেলাইছি। আমি কি অপরস্ত, তাই এখন বাধ্য আমি কি মিডিয়ার সামনে খাড়াতে। আমি খাড়াতে চাইছিলাম না, এরকম কোনো কি আশা ছিল না আমার। আমি এখন দেশ ও দেশের ভাই ও বোনেদের কাছে আমি আমার এই মেয়ের জন্য, আমার জন্য না, আমার এই মেয়ের জন্য সহযোগিতা চাই। অন্তত পক্ষে দয়া করে আমার এই মেয়েটাকে সবাই সাহায্য করবেন। কেউ নেগেটিভ নেবেন না, পজিটিভ নেবেন, কেউ খারাপ কোনো মন্তব্য করবেন না। আমি শুধু আমার এই মেয়ের জন্য ক্যামেরার সামনে আসছি, নাহলে আমি জীবনে আসতাম না। ওকে ভাত দিয়ে ভাত খাইতে পারে না, ও বাথরুম আসলে বলতে পারে না, প্রস্রাব আসলে বলতে পারে না, এরপরে ও 5টা বাচ্চার মতো কথা বলতে পারে না, ওর ইশারায় কথা বলে, আমি ছাড়া ওর কথা কেউ বুঝে না, কেউ না। আমি মা, আমি বুঝি, এইটাই আমার মেয়ের সমস্যা। গ্রাম সালসিটাকে কি হবে বলেন, গ্রাম ওদের, মানুষ ওদের, ওদের ছেলেকে আমাদের কথা বলবো বলেন। আমি আইনের সহযোগিতা নিতে চাইছি, কিন্তু আমি টাকার জন্য পারি নেই, আমার অনেক টাকার আমি ঋণ হয়ে গেছি। এখন আমি এই মেয়েটাকে মনে করেন, আমি মেয়েকে নিয়ে আমি কোথায় যাব, কি করবো, এই কারণে আমি মিডিয়ার সামনে আসতে, ক্যামেরার সামনে আসতে বাধ্য হয়েছি। তার বাবা সজীব হাওলাদার, আমি তার সম্পর্কে কিছু কথা বলতে চাইতেছি। ওর নাম সজীব হাওলাদার, ওর বাড়ি সৈরাতপুর, গ্রাম পশ্চিম চরসন্ধি, বুঝছেন। আপনাদের ময় মুরব্বী, আইন প্রশাসন, সবার কাছে আমার একটাই অনুরোধ, আমার বাচ্চারা যখন প্রতিবন্ধী, আমার বাচ্চাটা কিছু বলতে পারে না, আমার বাচ্চাটা অসহায়, আমার বাচ্চাটার সামনে ভবিষ্যৎ অন্ধকার। এখন মনে করেন আপনাদের কাছে আমার একটাই চাওয়া যে এই বাচ্চার বাবাকে সবাই একটু করে, আমি বাচ্চার বাবাকে বাচ্চার কাছে ফেরত এনে দেন। আমার বাচ্চা বাবা চায়, একটাই অনুরোধ, একটাই চাওয়া আপনাদের কাছে। আমার বাচ্চা বাবা ছাড়া ভবিষ্যৎ অন্ধকার, আমি এখন কোথায় যাবো, কি করব বলেন আমার এই বাচ্চাটাকে নিয়ে। সাথী আপা, আপনি যেমনটি বলছিলেন এতক্ষণ ধরে অনেক কথাই বললেন, আপনার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে রয়েছেন আসলে খুব দুর্বিষহ অবস্থার মধ্যে। এই কথাগুলোই শুধু 1 মিনিটের মধ্যে বলবেন যে প্রকৃত পক্ষে আপনি কি চাচ্ছেন। আমার আজ থেকে 8 বছর আগে বিয়ে হয়েছিল, একটা ছেলের সাথে সম্পর্ক করে বিয়ে হয়েছিল। তারপরে সেই ছেলেটা হোটেলে কাজ করতো। বিয়ের প্রথমে একটা মেয়ে হয়েছে, মেয়েটা হওয়ার পরে দেখি মেয়েটা প্রতিবন্ধী। তারপরে ওর যে হোটেলে কাজ করতো ওই টাকা দিয়ে আমাদের চলতো না। তারপরে আমি অনেক কষ্ট করে, অনেক ব্যবস্থা করে, মেয়ের অনেক খরচ লাগে, আমি অনেক রেন্ট পেন করে ওকে আমি বিদেশ পাঠাই, প্রবাসে ও পাড়ি জমাই। কিন্তু প্রবাসে যাওয়ার পরে ও 2-3 মাস আমাদের খরচ দিচ্ছে, তারপরে কোনো খরচ পাতে আমাদের কিচ্ছু দেয়নি, ইন্টারটালে বন্ধ করে দিয়েছে। আমার মেয়েটাকেও এখন অস্বীকার করে। আমার মেয়েটা প্রতিবন্ধী
দেখে অস্বীকার করে। আমি ওর বাপ মা কারো দ্বারা যে কোনো চান্স পাই না, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। মেয়েটার এই অবস্থা দেখে আমার দেশীয় দেশের বাইরের বোনদের, শরীয়তপুর মানুষের কাছে, সবার কাছে আমার একটাই অনুরোধ, আমার এই মেয়েটার কাছে আমার তার বাবাকে ফেরত এনে দেন। আমি আমার মেয়েটার সামনে ভবিষ্যৎ অন্ধকার, আমি সেটাই শুধু চাই। আমি এখন অনেক অসহায় আছি, আমি দেশ ও দেশের বাইরের কাছে আমার একটা অনুরোধ, আমার মেয়ের মুখ দিক তাকায় সবাই আমার একটু সহযোগিতা করেন, সবাই একটু আমার মেয়েটার দিকে একটু মুখ তুলে তাকান। আমার কাছে একটাই অনুরোধ, আমার আর কোনো অনুরোধ আমার কাছে নাই। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, কেউ না, সবাই পজিটিভ নেবেন, সবাই ভালো ভাববেন। আমার মেয়েটার অন্ততপক্ষে আমার মেয়েটার মুখের দিক তাকাইয়া, ওর বাবা ওমান প্রবাসে থাকে, আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা, অন্ততপক্ষে আমার একটু অনুরোধ, আপনাদের কাছে আমার একটাই চাওয়া, মেয়ের বাবাকে মেয়ের বাবার কাছে ফেরত এনে দেন। মেয়ের কাছে একটাই অনুরোধ, একটাই চাওয়া আমার কাছে, আর কোনো চাওয়া নেই আপনাদের কাছে আমার। সো দর্শক, আপনারা ভালো থাকবেন, সাথী আপাও ভালো থাকবেন। তবে যেটি হচ্ছে যে সাহায্য সহযোগিতা, অর্থ লেনাদেনা এবং হচ্ছে বিয়ে শাদীর বিষয়, এগুলো টোটালটাই আপনাদের ব্যক্তিগত, এগুলো ইউটিউব কর্তৃপক্ষ বা ফেসবুক পেজ কর্তৃপক্ষ কখনোই দায়িত্ব বহন করেন।